ওয়েলকাম ফ্রেন্ডস, দীপ এডুকেশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি 2024-এর লোকসভা নির্বাচন নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। আপনারা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেয়া বেল আইকনের অল নোটিফিকেশান অন করুন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপনারা অতি সত্বর আপনাদের নোটিফিকেশানে পেয়ে যান। তাহলে আসুন আপনারা দেখুন যে কিভাবে আমরা আমাদের এই যে লোকসভা ভোট, এই ভোটের ভোট গ্রহণের পূর্বের দিনে আমরা ডিস্ট্রিবিউশন সেন্টারে পৌঁছাবো এবং সেখানে গিয়ে আমরা ধাপে ধাপে কোন কোন কাজগুলি করব সেইগুলি আপনারা পরপর দেখে নিন। দেখুন, ভোট গ্রহণের পূর্বের দিন বেলা 8টার মধ্যে নির্দিষ্ট ডিস্ট্রিবিউশন সেন্টারে আপনি পৌঁছে যাবেন, কারণ আপনার যে দ্বিতীয় যে অ্যাপয়েন্টমেন্ট লেটার তাতেই লেখা থাকবে যে কোথা থেকে আপনাকে মালপত্র সংগ্রহ করতে হবে এবং নির্দিষ্ট কাউন্টারের আপনি সেখানে খোঁজ করবেন কিভাবে না, সেখানে একটা ডিকোডিং লিস্ট দেওয়া থাকবে। এই ডিকোডিং লিস্টে বলে দেওয়া থাকবে যে কোন বুথের জন্য আপনার যে পোলিং পার্টি সেই পার্টি অ্যাসাইন করা হয়েছে। তাহলে সেই নির্দিষ্ট কেন্দ্রের নম্বর এবং নাম নির্দিষ্টভাবে জেনে নেবেন এবং নির্দিষ্ট কাউন্টারে নিজের উপস্থিতি নথিভুক্ত করবেন, মানে অ্যাটেন্ডেন্স করবেন। এবং অবশ্যই সেখানে প্রিসাইডিং অফিসার, ফার্স্ট পোলিং অফিসার অবশ্যই সেখানে সই করার পরেই কিন্তু আপনাদের মালপত্র দেওয়া হবে। তাহলে আগে প্রত্যেকে আসার জন্য একটু অপেক্ষা করুন, তারপরে আপনারা সকলে মিলে একসাথে গিয়ে উপস্থিতি দিন এবং সেখান থেকে আপনারা মালপত্র সংগ্রহ করুন। তার আগে প্রিসাইডিং অফিসার এবং ফার্স্ট পোলিং অফিসার যিনি হবেন তিনি নির্দিষ্ট নম্বরে নিজের মোবাইল থেকে একটা SMS পাঠিয়ে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবেন। সেই SMS কিভাবে পাঠাবেন তারও আমি বিস্তারিত ভিডিও আপনাদেরকে আস্তে আস্তে দিতে থাকবো। আপনারা শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটিফিকেশান অপশনটি আপনারা অন করে রাখুন, যাতে যখনই আমি ভিডিও দেব আপনাদের সামনে পৌঁছে যাবে। তাহলে দেখুন, এরপরে আমরা আসছি ভোট গ্রহণ কেন্দ্রের জন্য নির্দিষ্ট কাউন্টার থেকে সমস্ত মালপত্র আপনারা কি করবেন, সংগ্রহ করবেন। সমস্ত মালপত্র আপনারা সংগ্রহ করলেন, করার পর কি কি জিনিস সেখানে চেক করে নেবেন, অবশ্যই চেক করে নেবেন, সেই বিষয়গুলো নিয়ে এখানে আমরা আলোচনা করব। তার প্রথম যে জিনিস সেটা হচ্ছে, আজকে সেই জিনিসটা নিয়ে বিস্তারিত আলোচনা, সেটি হচ্ছে ইলেকটোরাল রোল। এই ইলেকটোরাল রোলটাকে আমরা কিভাবে চেক করব এবং তাতে কি কি জিনিস দেয়া থাকতে পারে সেই বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করব। আপনার দলে একজন প্রিসাইডিং অফিসার এবং 3জন পোলিং অফিসার থাকবেন, সেটা আপনারা আগেই জেনে গেছেন। ক্যামেরা পার্সোনেল বা মাইক্রো অবজারভার আছে কি না সেটি আপনারা দেখে নেবেন, বা যেখানে আপনার ডিসি হয়েছে যে কাউন্টার থেকে মালপত্র দিচ্ছে ওনারাই বলে দিতে পারবেন যে আপনার জন্য ভিডিও কাস্টিং বা কোনো মাইক্রো অবজারভার আপনার কেন্দ্রের জন্য আছে কি না। তাহলে তাদের সাথে আপনি ট্যাগ করে নেবেন এবং যদি কোনো পুলিশ থাকে, লাঠিধারী পুলিশ একজন করে থাকেন লাইন ঠিক করার জন্য, তাকেও আপনারা ট্যাগ করবেন। ট্যাগ করার পর আপনারা সমস্ত মালপত্রগুলো বুঝে নেবেন। এবারে কয়েকটি নতুন জিনিস সংযোজিত হয়েছে, যে জিনিসগুলো আমি পরপর আপনাদেরকে জানাতে থাকবো এবং সেই জিনিসগুলো অবশ্যই কিন্তু মেনে চলবেন, তা না হলে কিন্তু খুব সমস্যা হবে। দেখুন, কোন কোন আইটেমগুলো অবশ্যই চেক করে নেবেন। আপনার বুথের EVM এবং ভিভিপ্যাটটি অবশ্যই সিরিয়াল নাম্বার দেখে, EVM মানে কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাটের নির্দিষ্ট যে ওর খোদাই করা নাম্বার এবং ওদের অ্যাসাইন করা নাম্বার সেটি মিলছে কিনা বা আপনার বুথের জন্য কিনা এটি দেখে নেবেন, কিন্তু কোনোভাবে EVM মেশিন চালিয়ে দেখবেন না। আমরা পরে আসবো, নির্বাচন দপ্তরের যে নির্দেশিকা সেই অনুযায়ী কি কি করবেন বা কি কি করবেন না সেটি আমরা বলবো। EDC বা PVর তালিকাভুক্ত ভোটার কে কে আছেন সেটিও কিন্তু আপনারা দেখে নেবেন। অমোচনীয় কালি যথেষ্ট আছে কিনা অবশ্যই দেখে নেবেন। ভোটার তালিকার একটি মার্ক কপি এবং 2টি ওয়ার্কিং কপি আপনাকে দেওয়া হয়েছে কিনা এটি দেখে নেবেন। টেন্ডার ব্যালট পেপার আপনার সাথে দিয়েছে কিনা সেটি দেখবেন। গ্রিন পেপার সিল এটি অবশ্যই দেখে নিতে হবে এবং এবছরে গ্রিন পেপার সিলের মডেল একটু চেঞ্জ হয়েছে। স্পেশাল ট্যাগ অবশ্যই দেখে নেবেন। স্ট্রিপ সিল যদিও এবারে আপনাদেরকে দেয়া হবে না, স্ট্রিপ সিল থাকবে না,
এটি আগেই নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে। এবং পিঙ্ক পেপার সিল দেওয়া হবে কিসের জন্য না, আপনারা যে মক পোল করবেন, ওই মক পোলের যে স্লিপগুলো, অর্থাৎ ভিভিপ্যাট থেকে যে স্লিপগুলো বেরোবে 50টা মক পোলের, সেইগুলোকে আপনাকে একটা কালো এনভেলপের মধ্যে রাখতে হবে, তার যে পিঙ্ক পেপার সিল। অ্যালফাবেটিক্যালি রোল লোকেটার, এএসডি লিস্ট বা সিএসভি লিস্ট, এই লিস্টগুলো সম্বন্ধে আমি পরবর্তীতে বিস্তারিত আলোচনা দেব, এবং এই লিস্ট থেকে যদি কেউ ভোট দিতে আসে কীভাবে ভোট নেবে তাও আমি জানিয়ে দেবো। প্রার্থী ও তার ইলেকশন এজেন্টের নমুনা স্বাক্ষর অবশ্যই আপনাকে দেবে। ফর্ম 17A দেবে, রেজিস্টার অফ ভোটার 17C দেবে, প্রিসাইডিং অফিসার্স ডায়েরি দেওয়া থাকবে, প্রিসাইডিং অফিসার্স ঘোষণাপত্র দেওয়া হবে, যতগুলো ঘোষণাপত্র থাকবে প্রত্যেকটি ঘোষণাপত্র আপনি চেক করে নেবেন। অ্যারো ক্রসমার্ক দেওয়া থাকবে, প্রিসাইডিং অফিসার মেটাল সিল দেওয়া থাকবে, আপনার বুথের ডিস্টিংগুইশিং মার্ক দেওয়া থাকবে, প্লাস্টিক বাক্স মহড়া ভোটারে কালো খাম রাখার জন্য। প্লাস্টিক বাক্স যদিও এবারে দেবে না, শুধুমাত্র কালো খাম দেবে, ওই এনভেলাপের মধ্যেই ভরে রাখতে হবে। কালো খাম দিচ্ছে ভিভিপ্যাট স্লিপ রাখার জন্য, মক পোল স্লিপ, রাবার স্ট্যাম্প এবং অন্যান্য স্টেশনারি, এগুলো সমস্ত মিলিয়ে না দেখলেও বিশেষ কিছু কিছু জিনিস যেগুলো কিন্তু আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন, সেই জিনিসগুলো এখানে একটা ছোট্ট তালিকার মধ্যে দেওয়া হলো। এখন দেখুন, এই লোকসভা নির্বাচন 2024-এর এই যে বুকলেট এবং তার অন্যান্য ফর্মস সম্বন্ধে কিভাবে আপনি কি পাবেন বা কি কি ফর্মস থাকবে, একটা বুকলেট থাকবে, ওই বুকলেটের মধ্যেই সমস্ত ফর্মগুলো রাখা থাকবে, সেই ফর্মগুলো ছিঁড়ে ছিঁড়ে নির্দিষ্ট খামের মধ্যে নির্দিষ্ট এনভেলপের মধ্যে ভরে রাখতে হবে। তার কটি করে ফর্ম আপনাকে দেয়া হবে তার এখানে সংখ্যা লিখে দিয়েছে। পেজ নম্বর 1-এ থাকবে একটাই কোয়ান্টিটির একটা চেকলিস্ট থাকছে। পেজ নম্বর 2-তে থাকছে যে ডিক্লারেশন অফ প্রিসাইডিং অফিসার বিফোর কমেন্সমেন্ট অফ পোল, ভোট শুরুর আগে প্রিসাইডিং অফিসার যিনি যখন কমেন্সমেন্ট অফ পোল হয় তখন তার জন্য একটা ডিক্লারেশন থাকবে। আচ্ছা, এইভাবে আপনারা যদি পরপর দেখে দেখে আসেন দেখবেন প্রত্যেকটা ফর্ম কটি করে থাকবে তাও এখানে বলে দেওয়া থাকবে, এবং কোন ফর্ম কখন ফিল আপ করতে হবে। এই যে এজেন্টদের অ্যাপয়েন্টমেন্ট লেটার জন্য ফর্ম 10 দেওয়া থাকবে, সেটিও আপনারা দেখে নেবেন। হ্যাঁ, লিস্ট অফ টেন্ডার্স ভোটার্স 17B দেওয়া থাকবে, লিস্ট অফ চ্যালেঞ্জ ভোটার্স ফর্ম 14 দেওয়া থাকবে। এইগুলো সব আপনাকে ওই যে টিস্ট বুকলেট দেবে সেই পেজের মধ্যেই দেওয়া থাকে, যেটাকে আমরা পারফোরেটেড বুকলেট বলে থাকি ওইটা। আর স্টিচড বুকলেটের মধ্যেও কিন্তু আপনার বিশেষ কিছু ফর্ম থাকবে, সেগুলোকে আপনাকে আনসিল্ড অবস্থায় জমা করতে হবে। আমি বলে দেবো সব ধীরে ধীরে আস্তে আস্তে বলে দেবো। এখানে দেখুন আরও অনেকগুলি লিস্ট দিয়ে দিয়েছে, এই সমস্ত ফর্মগুলো এখানে থাকবে। সেই ফর্মগুলো আপনারা দেখে নেবেন। দেখে নেওয়ার পর দেখুন যে জিনিসটি নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটি হচ্ছে ইলেকটোরাল রোল, নির্বাচক তালিকা। এই নির্বাচক তালিকা নিয়েই কিন্তু আমি আজকে এখানে একটু জোর দিচ্ছি বা বিষয়টি নিয়ে আলোচনা করছি। নির্বাচক তালিকা দেবে আপনাকে মার্ক কপি একটি দেবে, আর দুটি দেবে ওয়ার্কিং কপি। এর আগেই আমি বলেছি। মার্ক কপি চেক করে নেবেন কিভাবে না, যাচাই করে দেখে নিন যে প্রদত্ত নির্বাচক তালিকাগুলি সংশ্লিষ্ট ভোট গ্রহণ কেন্দ্রের কিনা। তাহলে প্রথম দেখতে হবে যে আপনাকে যে মার্ক কপি দেওয়া হয়েছে সেই মার্ক কপিটা কিন্তু আপনার বুথের জন্য কিনা। যদি না হয় তাহলে সঙ্গে সঙ্গে আপনি যে কাউন্টার থেকে মালপত্র নিচ্ছেন সেই কাউন্টারে গিয়ে যোগাযোগ করবেন। নির্বাচক তালিকার উপরে লাগানো চেক স্লিপ অনুযায়ী মোট পৃষ্ঠা সংখ্যা কত আছে, যথাযথ আছে কিনা বা সঠিক ক্রমে আছে কিনা তাও দেখে নেবেন। নির্বাচক তালিকার মূল অংশ, যেটাকে আমরা মাদার রোল বলে থাকি, এবং সংযোজিত সাপ্লিমেন্ট পার্টগুলো ঠিক অনুরূপ আছে কিনা সেগুলো অবশ্যই দেখে নেবেন, যে মাদার রোলের সাথে সাপ্লিমেন্ট পার্ট থাকে। ধরুন হ্যাশ মানে হচ্ছে ফার্স্ট সাপ্লিমেন্টে সংশোধিত হয়েছে। যে কোনো জায়গায় হ্যাশ চিহ্ন দিয়ে যদি কারো ব্যক্তির নাম থাকে তাহলে জানবেন যে সেটি ফার্স্ট যে সাপ্লিমেন্ট হয়েছিল, অর্থাৎ এবছরের জন্য 22/1/2024 যে ভোটার লিস্ট বেরিয়েছে সেই অনুযায়ী, এবং তার পরবর্তীতে যখন সংশোধিত হয়েছে সেই অনুযায়ী আপনার ফার্স্ট যেটাকে বলা হয় সংশোধন। এবং হ্যাশ যদি দেওয়া থাকে ফটো অ্যাজ ইন মডিফিকেশান লিস্ট, মানে ফার্স্ট সাপ্লিমেন্টে ফটো সংযোজিত বা সংশোধন হয়েছে। ডবল হ্যাশ মানে হচ্ছে সেকেন্ড সাপ্লিমেন্টে সংশোধন করা হয়েছে। তাহলে এইভাবে প্রত্যেকটা কোড কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে কখন কিভাবে তার সংশোধন করা হয়েছে। তাহলে আসুন আমরা যদি পরবর্তীতে এরকম মডেল কিছু দেখি আমাদের কাছে বিষয়টি আরও পরিষ্কার হবে। আরও দেখুন, ধরুন কোনো একটা জায়গায় দেওয়া আছে ডবল হ্যাশ দেওয়া আছে ফটো অ্যাজ ইন মডিফিকেশান লিস্ট সেকেন্ড সাপ্লিমেন্ট, মানে সেকেন্ড সাপ্লিমেন্টে ফটোটা সংশোধন করা হয়েছে।
আড়াআড়িভাবে যদি একবার ডিলিট কটা লেখা থাকে, ডিলিট আড়াআড়িভাবে একবার লেখা আসছে, তার মানে ফার্স্ট সাপ্লিমেন্টে সেটি বিয়োজিত হয়েছে, মানে সেখান থেকে বাদ গেছে, বিয়োজন লিস্ট। দুবার যদি আড়াআড়িভাবে ডিলিট লেখা থাকে, তার মানে সেকেন্ড সাপ্লিমেন্টে নামটি বিয়োজন করা হয়েছে। যে সমস্ত ভোটারের ইডিসি এবং পোস্টাল ব্যালট দেওয়া হয়েছে তাদের নামের পাশেও যথাক্রমে ইডি এবং পিবি কথাটি লেখা থাকবে। ইডিসিও লেখা থাকতে পারে বা পিবি কথাটা লেখা থাকবে, এবং অবশ্যই কিন্তু এআরও স্বাক্ষর থাকবে। শুধু মুখে কথাটা লিখে দিলেই হবে না, পেনে লিখে দিলেই হবে না, সেখানে এআরও কিন্তু সই করে দেবেন। যে সমস্ত ভোটারের নামের পাশে পিবি কথাটি লেখা থাকবে তারা আপনার বুথে এসে ভোট দিতে পারবে না। তার মানে তার অলরেডি ভোট হয়ে গেছে এবং তাকে একটা পোস্টাল ব্যালট দেওয়া হয়েছিল, তিনি কোনো না কোনো ট্রেনিং সেন্টারে বা কোনো না কোনো জায়গায় গিয়ে তিনি ভোটটি দিয়ে দিয়েছেন। তার মানে তাকে আপনি কিন্তু কোনোভাবেই আপনার বুথে ভোট দিতে অ্যালাউ করবেন না, যার এতে পিবি কথাটা লেখা থাকবে। আর ইডিসি ভোটাররা তাদের যে বুথে নাম রয়েছে সেই বুথ ছাড়া ওই এসির সমস্ত বুথে গিয়ে ভোট দিতে পারবে। শুধু তাই নয়, যদি পার্লামেন্টারি নির্বাচন হয় তাহলে সেই পার্লামেন্টের মধ্যে যে কোনো জায়গায় গিয়ে সে ভোট দিতে পারবে। কারণ ধরুন কোনো একজন ব্যক্তি যে বিধানসভা ক্ষেত্রে তার বাড়ি এবং যে বিধানসভা ক্ষেত্রে তার ওয়ার্কিং বিধানসভা, তাহলে সেখানে হয়তো পড়লো না, অন্য বিধানসভায় পড়লো, সেটা কিন্তু লোকসভার মধ্যেই, তাহলে সেক্ষেত্রে তিনি সেইখানে গিয়েই তার ইডিসি সার্টিফিকেট দিয়ে তিনি ভোটটা দিতে পারবেন। এবং কিভাবে দেবেন, সেখানে কী লিখতে হবে মার্ক কপিতে, সব আমরা দেখিয়ে দেব। মার্ক কপিতে পিবি এবং ইডিসির সংখ্যার সাথে আপনাকে দেয়া পিবি এবং ইডিসি তালিকা মিলিয়ে দেখে নেবেন যে সঠিক আছে কিনা। যে সকল ভোটারের নামের পাশে পোস্টাল ব্যালট বা ইডিসি ইস্যু করা হয়েছে, রিটার্নিং অফিসারের স্বাক্ষর সম্বলিত তাদের নামের একটা পৃথক তালিকা আপনাকে দেওয়া হবে, যেটাকে বলা হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন সিট হিসাবে নির্বাচক তালিকার শেষে সংযোজিত থাকবে। তাহলে এই নামগুলো কিন্তু শেষে দেয়া থাকবে। তাহলে এইগুলো কিন্তু আপনাকে নির্বাচক তালিকাটাকে ভালো করে বুঝে নিতে হবে। এই প্রত্যেকটা বিষয় যদি আপনি বুঝতে পারেন তাহলে দেখবেন আপনার নির্বাচক তালিকাটা বুঝতে কোনো সমস্যা হবে না। আর নির্বাচক তালিকা যদি আপনি বুঝতে না পারেন তাহলে কিন্তু ভোট গ্রহণ কেন্দ্রে আপনার সমস্যা হবে। এখন আসুন একটা স্যাম্পেল নির্বাচন তালিকা আপনি দেখে নিন। ধরে নিচ্ছেন যে এটি কোনো একটি নির্বাচন ক্ষেত্র 198 তারকেশ্বর বিধানসভা নির্বাচন ক্ষেত্র, তার অংশ নম্বর হচ্ছে 237। এটা ধরে নিচ্ছি, কোনো একটা অংশ নম্বর আমি দিয়ে একটা এখানে স্যাম্পেল দেখানোর চেষ্টা করেছি। নির্বাচক সংখ্যার সারসংক্ষেপ দিয়েছে কি না, এখানে মোট পুরুষ কতজন আছেন 648 জন, মোট মহিলা কতজন আছেন 599 জন, তৃতীয় লিঙ্গ কতজন আছেন 0, মানে কেউ নেই। মোট ভোটার হচ্ছে 1247 জন। এখন দেখুন সংযোজনী 1-এ কী হয়েছে না, বিশেষ সংক্ষিপ্ত সংযোজন হয়েছে, এটি 2023 করা আছে, 2024 হবে। কি পুরুষ সংযোজিত হয়েছে 15 জন, মহিলা সংযোজিত হয়েছে 29 জন, থার্ড জেন্ডার কেউ নেই। তাহলে মোট সংযোজন কত, এই দুটোকে যোগ করে হবে 44। আবার বিয়োজন তালিকায় দেখুন বিশেষ সংক্ষিপ্ত সংযোজনে বিয়োজিত হয়েছে কতজন, একজন পুরুষ ডিলিট হয়েছে, একজন মহিলা ডিলিট হয়েছে। তাহলে মোট কজন, তাহলে একজন পুরুষ এটা 4 জন পুরুষ মাইনাস হয়েছে আর 8 জন মহিলা মাইনাস হয়েছে, তাহলে সেক্ষেত্রে মোট 12 জনের নাম কিন্তু বাদ গেছে। তাহলে এখানে কি হবে না, এই যে 1247-এর সঙ্গে 44 যোগ করবেন, যেহেতু এটা সংশোধন বা সংযোজন হয়েছে, সংযোজনী এখানে দিয়ে দিয়েছে, তাহলে এইটাকে যোগ করে 12 দিয়ে বিয়োগ, তাহলে দেখবেন, তাহলে বিয়োগ করে দিলে দেখবেন 1279 জনের তালিকা আপনার সামনে চলে এসেছে। তাহলে এইবার আসুন বিয়োজন তালিকা হয়ে গেল। এবার লিঙ্গ ক্ষেত্রে পরিবর্তনের কারণে পার্থক্য হচ্ছে কীরকম না, পুরুষের ক্ষেত্রে -1, মহিলার ক্ষেত্রে 1, তাহলে সেক্ষেত্রে পুরুষ থেকে 1 মাইনাস হয়ে গেছে, মহিলা থেকে 1 যোগ হয়ে, তাহলে পুরুষ আর মহিলার সংখ্যাটা শুধু পরিবর্তন হয়েছে। তাহলে পুরুষ হয়েছে কত 658 আর মহিলা হয়েছে কত 621। কারণ যখন আপনার ভোট গ্রহণ কেন্দ্রে ভোট নিতে হবে এবং বিভিন্ন সময়ে সময়ে আপনাকে তথ্য দিতে হবে, তখন কিন্তু এই পুরুষ এবং মহিলার তথ্যটা কিন্তু লাগবে। তার জন্য ট্যালি শিট আছে, কিভাবে করবেন তাও আমি পরে পরে দেখিয়ে দেব। নির্বাচকের মোট সংখ্যা তাহলে কত হলো, এখানে টোটাল আপনি পেয়ে গেলেন। এবার ত্রুটি সংশোধনের মোট সংখ্যা এখানে দিয়ে দিয়েছে। তাহলে এইভাবে আপনারা প্রত্যেকটা জায়গা, বিশেষ করে যে নির্বাচক তালিকার যে প্রথম পেজ, সেই প্রথম পেজটা ভালো করে দেখে নেবেন এবং টোটাল মোট কতগুলো পেজ আছে
মোট কতগুলো পেজ আছে 40টা, মোট সংখ্যাটা হচ্ছে 40 এবং টোটাল কত পেজ আছে সেটাও কিন্তু ওখানে বলে দেওয়া থাকবে। তাহলে সেই পেজটা কিন্তু অবশ্যই গুনে দেখে নেবেন এবং পরপর সিরিয়ালি আছে কিনা সেটাও আপনারা লক্ষ্য রাখবেন। এবার দেখুন বিভিন্ন যে সংযোজনী বা সংশোধনী হলো, সেই সংযোজনী বা সংশোধনীগুলি কিভাবে করা হয়েছে না, ফার্স্ট সংযোজন হ্যাশ, তাহলে হ্যাশ দিয়ে 511, তাহলে এখানে নিশ্চয়ই কোনো সংশোধন করা হয়েছে, এই জন্যই হ্যাশ দিয়ে 511 লেখা। দেখুন এগুলোতে কিন্তু কোনো রকম লেখালেখি নেই, তার মানে এগুলোর ক্ষেত্রে কিন্তু সেই সংযোজনই হয়নি। আবার দেখুন এখানে ডিলিটেড কথারই লেখা আছে, তার মানে ফার্স্ট সাপ্লিমেন্ট থেকে এটিকে ডিলিট করে দেওয়া হয়েছে, প্রথম যে সংযোজন হয়েছিল তখনই এটাকে ডিলিট করে দেওয়া হয়েছে। এবার দেখুন কোনো একজন ব্যক্তির নামের পাশে পিবি দেওয়া আছে, মানে পোস্টাল ব্যালট ইস্যু করা আছে, এআরও সই করে দিয়েছেন, রিটার্নিং অফিসার বা অ্যাডিশনাল রিটার্নিং অফিসার যিনি আছেন উনি সই করে দিয়েছেন, হ্যাঁ, এনার নামের এগেনস্টে। এবার ধরুন ইডিসি বা ইডি সার্টিফিকেট ইস্যু করা আছে, হ্যাঁ, তাকেও উনি সই করে দিয়েছেন এবং তার রিটার্নিং অফিসারের সই আছে। তাহলে আপনার এই দুটি নাম হয়তো দেখা গেল টোটাল ইলেকটোরাল রোলের মধ্যে দুজনের নাম বাদ হচ্ছে, একজনের পিবি ভোট ইস্যু হয়েছে পোস্টাল ব্যালট, আর একজনের হচ্ছে ইডিসি সার্টিফিকেট, তাহলে তাদের নামের লিস্ট আপনি পেয়ে যাবেন, অ্যাডিশনাল ইনফরমেশন হিসাবে পেয়ে গেলেন। এই দুজনকে কিন্তু আপনি করবেন না, মানে এই পিভি যার দেওয়া আছে তাকে কিন্তু এই বুথে কোনোভাবেই ভোট দিতে দেওয়া যাবে না, বা ইডিসিও কিন্তু এখানে ভোট দিতে পারবে না, অন্য যে কোনো বুথে সে দিতেই পারে, পার্শ্ববর্তী যদি কোনো বুথ থাকে সেখানে গিয়ে দিতে পারবে। তাহলে এইভাবে আপনারা দেখলেন ফার্স্ট সাপ্লিমেন্ট। সেকেন্ড সাপ্লিমেন্টের দিকে চলে আসুন। দেখুন সেকেন্ড সাপ্লিমেন্টে দেখুন এই যে নামের পাশে দুটো করে ডিলিট কথাটা লেখা আছে, কিন্তু এই নামের পাশে একবার ডিলিট আছে, তার মানে এই নামটি ফার্স্ট সাপ্লিমেন্টই বাদ গেছে, কিন্তু এই যে নামটি বাদ যাচ্ছে সেকেন্ড সাপ্লিমেন্টে, সেজন্য দুবার আড়াআড়ি করে কি করা লেখা আছে, ডিলিটেড দুবার কথাটা লেখা আছে। এবং দেখুন এখানে হ্যাশ আছে, ডবল হ্যাশ আছে, তার মানে হচ্ছে ফার্স্ট সাপ্লিমেন্ট, সেকেন্ড সাপ্লিমেন্ট, সংযোজন, সংশোধন সমস্ত রকমভাবে এগুলো করা হয়েছে, করার পর এই যে ইলেকট্রাল রোলটা তৈরি করা হয়েছে। তাহলে এইভাবে এই প্রত্যেকটি বিষয় যদি আপনারা বুঝে নেন তাহলে কিন্তু প্রিসাইডিং অফিসার, ফার্স্ট পোলিং অফিসার, যিনি এই ইলেকট্রাল রোলের মেন দায়িত্বে থাকবেন, ফার্স্ট পোলিং অফিসার, ওনার ক্ষেত্রে এই বিষয়টি কিন্তু কোনো সমস্যা হবে না। আর প্রিসাইডিং অফিসারকে তো অবশ্যই বিষয়টি বুঝে নিতে হবে, কারণ উনি সেই দিন সমস্ত ভোট প্রক্রিয়া পরিচালনা করবেন। তাই আপনারা প্রত্যেকে এইভাবে ধীরে ধীরে ভিডিওটি আশা করি দেখেছেন, এবং যদি এইভাবে দেখে থাকেন আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এবং যদি এইভাবে ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলিকে লাইক করুন, শেয়ার করুন, এবং যদি কোনো সমস্যা থাকে তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার যতটুকু সাধ্যের মধ্যে থেকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।